শুনতেছি। জি ম্যাম। হ্যাঁ, মেটাবায়োটিক কি? এটাও হলো সিনার্জিস্টিক, যেরকম মানে দুইটার কম্বিনেশন। আর মেটাবায়োটিকটাও হলো যে অনেকগুলো মাইক্রো অর্গানিজমস এ কম্বাইনলি যে কাজ করতেছে, মেটাবায়োটিক অ্যাকশন। when there is cooperation among the various species resulting in a food chain, when the metabolic end products are used as a foodstuff for the other. In the manufacture of sweet cheese, lactic acid bacteria ferment lactose to lactic acid. This compound is converted to propionic acid by propionibacteria, and it is the salt of this acid which is partly responsible for the characteristic flavor of Swiss cheese. This is a metabiotic effect in which the end products of one species are used as a foodstuff by a second species. ঠিক আছে? সিনার্জিস্টিক হলো দুইয়ের মধ্যে দুইয়ের যে কম্বিনেশন, মেটাবায়োটিকটা হলো পুরা মানে চেইন, এটা কম্বিনেশন অফ হলো মাইক্রো অর্গানিজমস। যেমন তোমার হলো এটা একটা ফুড চেইনের মতন কাজ করে। সুইট চিজ তৈরি করতে যে অর্গানিজমস গুলো রাখতেছে, সেগুলো আবার অন্য অর্গানিজমস গুলো সেগুলোকে তোমার হলো এনগার্ড করে তারা আবার সল্ট তৈরি করতেছে। চিজে কি হয়? চিজে একটা সল্টি কি আছে? চিজের যে ফ্লেভার, চিজের যে হলো তোমার সল্টিনেস, এগুলো কিন্তু কি হচ্ছে? মাইক্রো অর্গানিজম দ্বারাই তৈরি হচ্ছে। আমরা প্রথমেই বলছি যে মাইক্রো অর্গানিজমস যেরকম আমাদের জন্য বেনিফিশিয়ারি, আবার হার্মফুলও হতে পারে। আমরা যখন কোনো মিল্ক প্রোডাক্ট তৈরি করব, যেরকম হলো কার্ড, চিজ, তারপরে হলো অন্যান্য যে আদার প্রোডাক্ট গুলো আছে, যেমন তুমি মিষ্টি তৈরি তো ইভেন দোসানা তৈরি করতে গেলে তোমাকে কি করতে হয়? মাইক্রো অর্গানিজমস দরকার হয়। এই জন্য হলো যে আমাদের ডেইরিতে যে অর্গানিজমস গুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলো হলো বেনিফিশিয়ারি মাইক্রো অর্গানিজমস ফর ডেইরি ইন্ডাস্ট্রি। কারণ অনেক ডেইরি প্রোডাক্ট তৈরি করতে আমাদের তোমার হচ্ছে মাইক্রো অর্গানিজমস ছাড়া আমরা করতে পারবো না। সেটার মধ্যে যেরকম সিনার্জিস্টিক ইফেক্ট বলা হয়েছে, যে এখানে হলো একটা আরেকটাকে ছাড়া কাজ করতে পারে না। যেমন ফার্মেন্টেশন, এখানে যেরকম ফার্স্ট বললো যে তারা ল্যাকটোজ তৈরি করতেছে, আবার সেটাকে ফার্মেন্টেড করে সাইট্রিক অ্যাসিড ভোলাটাইল কম্পাউন্ডস তৈরি করতেছে, এটা হলো সিনার্জিস্টিক ইফেক্ট। আবার মেটাবায়োটিকে বলতেছে এটা হলো কম্বিনেশন ইফেক্ট অফ মানে অনেক মাইক্রো অর্গানিজমস এর কম্বিনেশন ইফেক্ট। যেমন তারা ফুড চেইন তৈরি করতে, যেমন তুমি চিজ তৈরি করতেছো, সেখানে তারা যেরকম ল্যাকটোজটাকে ফার্মেন্ট করে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, তারপরে সেটাকে আবার তোমার হচ্ছে তার ফ্লেভার, তার সল্টিনেস, এগুলো তৈরি করতেছে আবার অন্য মাইক্রো অর্গানিজমস। ঠিক আছে? কম্বাইন ইফেক্ট। আর অ্যান্টিবায়োসিসটা হলো when the presence of one species inhibits or prevents the development of a second one. A common example of antibiosis is the acid production by lactic acid bacteria, which is known to inhibit proteolytic bacteria, producing an unfavorable pH for their development. Organisms that are acidoproteolytic would not be affected in case it is necessary that the acid produced prior to the growth of proteolytic organisms if the latter are to be inhibited. Another example of antibiosis is the inhibition of the lactic acid starter organisms when cultured in reconstituted milk. The production of an enzyme machine by Streptococcus lactis can inhibit the growth of other organisms used in starter culture. বুঝছো কিছু? বলো। কিছুই বুঝি নাই, তাই না? বলো। ইমাম কিছু বুঝি নাই। ঠিক। এখন বলো অ্যান্টিবায়োসিস কি পড়ে আসছিলা? একটা তুমি যখন প্রথমে সিনার্জিস্টিক আসো, সিনার্জিস্টিক হলো একটা মাইক্রো
অর্গানিজমস যখন একটা কিছু প্রডিউস করতেছে, মনে করো যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ল্যাকটোজ ফর্ম করতেছে, সেখান থেকে তোমার যে ফার্মেন্টেশনের মাধ্যমে স্যাকটিক অ্যাসিড ফর্ম হতেছে, ভোলাটাইল কম্পাউন্ডস তৈরি করতেছে, এটা কিন্তু একটা আরেকটাকে ছাড়া করতে পারবে না, দুইয়ের এফেক্ট বলতে পারো। আর মেটাবায়োটিকটা হলো, এটা হলো চেইন, ফুড চেইন, কম্বিনেশন অফ সাম মাইক্রো অর্গানিজমস। এটা এখানে মনে করো তারা ল্যাকটোজ থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতেছে, সুইস চিজ, যে কোনো চিজ তৈরি করতে কি হয়, মাইক্রো অর্গানিজমস এর দরকার হয়, সেটার মনে করো যে তার মধ্যে ফ্লেভার, তারপরে হচ্ছে সল্টিনেস, এগুলো তৈরি করতেছে আবার অন্য মাইক্রো অর্গানিজমস। আর অ্যান্টিবায়োসিসটা হলো যদি কোনো একটা মাইক্রো অর্গানিজমস কোনো কিছু আনফেভারেবল কন্ডিশন তৈরি করে, তখন আরেকটা মাইক্রো অর্গানিজম সেটাকে ইনহিবিট করে, তৈরি করতে দেয় না, বা তোমার জিনিসটাকে ভালো রাখে, সেটাই কিন্তু হলো অ্যান্টিবায়োসিস। ঠিক আছে, বোঝা গেছে? আর একটু পড়লেই বুঝবা। বুঝতে পারছো কিনা বলো? জি ম্যাম। সিনার্জিস্টিক মেটাবায়োটিক অ্যান্টিবায়োসিস, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যাকশনস অ্যামং মাইক্রো অর্গানিজমস। প্রশ্নটাও এরকমই আসবে, অ্যাসোসিয়েটিভ অ্যাকশনস অ্যামং মাইক্রো অর্গানিজমস। তার মধ্যে হলো সিনার্জিস্টিক মেটাবায়োটিক অ্যান্টিবায়োসিস। সিনার্জিস্টিক হলো দুইটা মানে অর্গানিজমস এর তাদের এফেক্ট, যে একটা আরেকটাকে ছাড়া কোনো কিছু করতে পারছে না, একটা ডিপেন্ডস অন আদার। আর মেটাবায়োটিকটা হলো এটা একটা কম্বিনেশন, মানে দুইয়ের অধিক মাইক্রো অর্গানিজমস এগুলোতে রেসপন্সিবল। যেমন আমরা চিজ তৈরি করতেছি, চিজ তৈরি করতে যে মাইক্রো অর্গানিজমটা আমরা ব্যবহার করতেছি, আবার মনে করো চিজের যে ফ্লেভার, তারপরে চিজের যে সল্টিনেস, সেগুলো অন্য মাইক্রো অর্গানিজমস তৈরি করতেছে। এটাকে বলা হয় ফুড চেইনের মাধ্যমে তারা এই কাজটা করতেছে। আর অ্যান্টিবায়োসিস হলো এটা কি, মনে করো যে আমার একটা দুধ নষ্ট হয়ে যাচ্ছে বা প্রোটিওলাইটিক ইফেক্ট হচ্ছে, এইরোবিক আর অ্যানারোবিক কন্ডিশন, এবং মনে করো যে এই ডিফেক্টটাকে অন্য একটা মাইক্রো অর্গানিজমস কি করতেছে, ইনহিবিট করতেছে, করতে দিচ্ছে না। ঠিক আছে, এইটাই হলো অ্যান্টিবায়োসিস। মনে থাকবে? বলো, একটু আওয়াজ দাও, পড়লেই পারবা। জি ম্যাম। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলেন তো। অ্যাসোসিয়েটিভ অ্যাকশনস অ্যামং মাইক্রোঅর্গানিজমস। আমি হয়তো এরকম দিলাম, ব্রিফলি ডেসক্রাইব দ্য অ্যাসোসিয়েটিভ অ্যাকশনস অ্যামং মাইক্রোঅর্গানিজমস। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ অ্যাকশনস অ্যামং মাইক্রোঅর্গানিজমস ইন ডেইরি ইন্ডাস্ট্রি বা ইন ডেইরি অ্যাসপেক্ট, এরকম হতে পারে। প্রশ্নগুলো আগে দেখবা, দেখলেই বুঝবা। ঠিক আছে, তার মধ্যে তিনটা পয়েন্টস আছে, সিনার্জিস্টিক, মেটাবায়োটিক, অ্যান্টিবায়োসিস। সিনার্জিস্টিক মানে একটা আরেকটাকে ছাড়া কাজ করতে পারবে না। মেটাবায়োটিক হলো একের অধিক মাইক্রো অর্গানিজম সেখানে ইনভলভমেন্ট থাকবে। আর অ্যান্টিবায়োসিস হলো একটা আরেকটাকে ইনহিবিট করতেছে। মনে করো যে মিল্কের যে কোয়ালিটিটা আছে, সেখানে এইরোবিক বা অ্যানারোবিক কন্ডিশন, যেটাকে বলো প্রোটিওলাইসিস হচ্ছে। প্রোটিওলাইসিস হলে কি হচ্ছে, প্রোটিন কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। কোয়াগুলেশন হইতে পারে, এটা হইতে পারে, এটা তো বাইরে রেখে দিলেই এরকম হয়। তখন আরেকটা মাইক্রো অর্গানিজমস যখন এই প্রক্রিয়াটাকে ইনহিবিট করে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োসিস। ঠিক আছে, another example, antibiosis is the inhibition of lactic acid starter organisms when cultured in reconstituted milk. The production of nicotine by an enzyme by Streptococcus lactis can inhibit the growth of other organisms used in starter culture. ঠিক আছে, পড়লেই পারবা। কি সমস্যা আছে? একটু পড়তে হবে কষ্ট করে। সমস্যা নাই তো? না ম্যাম, পড়ে নিব। হ্যাঁ ম্যাম।
আরে তোমাদের তো প্রশ্ন আর পড়া হলেই হয়েছে, প্রশ্ন পাবা, মুখস্থ করবা, দিয়ে দিবা নাকি? শিখে হলো না। এইটাই তো নাকি? পরীক্ষা কি হবে টবে নাকি তোমাদের? মনে হয় না, শুনছো? আপনারাই তো ভালো জানেন। ফাইনাল ইয়ার শুরু হয়ে যাচ্ছে 10 তারিখ থেকে, এমএসআরও হবে, তোমাদের এখনো ডিসিশন হয়নি কি হবে। মনে হয় এমনি এমনি উঠাই দিবে, পরীক্ষা পরে হবে। সেটাই ভালো হয় যদি করতে ভালো পারেন, কারণ ম্যাম অনেক তো আমরা অনেক পিছিয়ে আছি, 1 বছর অলরেডি। মনে হচ্ছে এরকম একটা ডিসিশন হবে, যে সিদ্ধান্ত হবে যে তোমরা হলো নেক্সট ইসেতে চলে যাবা, নেক্সট সেমিস্টারে, তারপর হয়তো হলো পরীক্ষার সুবিধা মতো সময় নিবে বা একটা কিছু মানে বের করবে আর কি। ম্যাম পরের সেমিস্টারে যদি ফেল করা হয় তখন আবার পরেরটা তো নামে দিবে নাকি? একদম তো ফেল করো না, তো ফেল করানো না ম্যাম এখন আর ফেল করেন, এখন ক্যারি অন আছে আর কি, এখন ওইভাবে ম্যাম ফেল হয় না। সেটাই, দুই একটা সাবজেক্ট খারাপ হলে সেটা ক্যারি অন হয়ে যায়। কারণ হয়েছে কি, এখন ফেল করানোই কঠিন, জোর করেও কাউকে ফেল করানো যায় না, সেইটাই মাথায় রাখবা। তাই বলে আবার পড়াশোনা বাদ দিয়ে বসে থেকো না, যে ফেল তো করবো না, পড়ে আর কি হবে, ঠিক না? না ম্যাম সেটা আবার করো না। তোমাদের সবার বাড়ি কি, ম্যাক্সিমামের বাড়ি কি ওই এরিয়াতে নাকি? দিনাজপুর ওই ওই রিজিয়নের বেশি? দূরেও আছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট এই রিজন, নীলফামারী। ম্যাম এইদিকে একটু বেশি, কিন্তু অন্যদিকেও আছে আর কি ম্যাম, এই চট্টগ্রাম পর্যন্ত আছে আর কি সব। আচ্ছা, ম্যাম দূরেও আছে আমরা অনেক, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা আচ্ছা। না আমি বলতেছি যে শীতের প্রকোপে তো কমই বোধহয় আসো, ঢাকায় তো শীত নাই বললেই চলে, দিনাজপুর ওইদিকে মনে হয় একটু শীত। ম্যাম আমাদের দিকে শীত নাই, ব্রাহ্মণবাড়িয়া দিনাজপুরের মতো না, দিনাজপুর অনেক ঠান্ডা। একদম ঠিক বলছো, ঢাকাতেও শীত নাই। আমার অবশ্য অনেকদিন দিনাজপুরে থাকা, তো অনেক শীতের অভিজ্ঞতাই আছে, সেই জন্য বললাম। এবার যদিও মানে ওরকম ইয়ে হয় নাই, কিন্তু অনেক শীত নাকি পড়ছে। তারপর আসো আরেকটা একটু বলি, আজকে আবার অত বেশি বলবো না। আরেকটা হলো মাইক্রোবিয়াল ডিফেক্টস ইন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, ঠিক আছে? মাইক্রোবিয়াল ডিফেক্টস ইন মিল্ক প্রোডাক্টস, একটা হলো যে তোমার ওইটা যেটা বললাম, সিনার্জিস্টিক, মেটাবায়োটিক, অ্যান্টিবায়োটিক। সিনার্জিস্টিকটা হলো একটা মাইক্রো অর্গানিজমস আরেকটা মাইক্রো অর্গানিজমস কে ছাড়া তার কাজ সম্পন্ন করতে পারে না, একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। আর মেটাবায়োটিক হলো, এটা হলো কম্বিনেশন অফ মাইক্রো অর্গানিজমস, এখানে হলো যে তোমার একটা কম্বাইন্ড ইফেক্ট। যেমন সেখানে এক্সাম্পল দিছে যে সুইট চিজ তৈরি করতে তোমার চিজ তৈরি করলো একটা মাইক্রো অর্গানিজমস, চিজের ফ্লেভার তৈরি করলো আরেকটা মাইক্রো অর্গানিজমস, সল্টিনেস তৈরি করলো আরেকটা মাইক্রো অর্গানিজমস, তাদের কম্বাইন ইফেক্টের ফলে তুমি একটা প্রোডাক্ট পাচ্ছ। আর অ্যান্টিবায়োসিসটা বলছে যে যখন কোনো প্রোটিওলাইটিক বা কোনো কিছু হয়, জানোই তো মিল্ক যে কোনো সময় মিল্কে ইয়ে হতে পারে, রোপিনেস হতে পারে, গ্যাস ইফেক্ট হতে পারে, কার্ডিনেস হতে পারে, বাইরে রেখে দিলেই এগুলো হয়, তুমি যদি প্রপারলি হ্যান্ডেল না করো। তখন এটা হলো যে একটা মাইক্রো অর্গানিজমস এর ইফেক্টটাকে আরেকটা মাইক্রো অর্গানিজমস দ্বারা তুমি ইনহিবিট করতে পারো, এটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োসিস, ঠিক আছে? একটা রিঅ্যাকশনকে আরেকটা মাইক্রো অর্গানিজমস ইনহিবিট করতেছে, তাকে বাধাগ্রস্ত করতেছে, এটাই হলো অ্যান্টিবায়োসিস। তাহলে ঠিক আছে, সিনার্জিস্টিক ইফেক্ট, তারপরে হলো মেটাবায়োটিক, আরেকটা হলো অ্যান্টিবায়োসিস, এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যাকশনস এবং মাইক্রো অর্গানিজমস। একটু পড়ে নিলেই পারবা, ঠিক আছে? তারপর আসো মাইক্রোবিয়াল ডিফেক্টস ইন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস। কি কি মাইক্রোবিয়াল ডিফেক্ট হতে পারে? তার মধ্যে আছে কোয়াগুলেশন, গ্যাসি ডিফেক্ট, প্রোটিওলাইটিক রিঅ্যাকশন, তারপরে আছে তোমার লাইপোলাইসিস, রোপিনেস,
মল্টিনেস, বিটারনেস, তারপর হচ্ছে কালার ডিফেক্টস। ঠিক আছে, এরকম হলো তোমার 9টা পয়েন্টস আছে। সেটা হলো মাইক্রোবিয়াল ডিফেক্টস ইন মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস। কোয়াগুলেশনটা কি? কোয়াগুলেশন তো জানো, নর্মাল টেম্পারেচারে বাইরে রেখে দিলে মিল্ক কি হয়? কোয়াগুলেট হয়ে যায়, ছানা বেঁধে যায়। ঠিক আছে, সেটাই বলছে কোয়াগুলেশনটা হচ্ছে অ্যাসিড ফর্মেশন and acid coagulation by fermentation of lactose in milk can be brought about by a number of taxonomic groups. Streptococcus lactis, Streptococcus cremoris will produce an acid curd in raw milk, which is allowed to stand at room temperature. রুম টেম্পারেচারে আমরা যদি তোমার মিল্কটাকে, র মিল্কটাকে রেখে দেই, তাইলেই কি হয়? আমরা দেখি না যে কিছু সময় পরে সেটা কি হচ্ছে, নির্দিষ্ট সময় পরে, গরমকালে বেশি হয়, শীতকালে একটু দেরিতে হয়, তোমার মিল্কটা কি হয়? ছানা বেঁধে যায়। ঠিক আছে, জানো তো, এটা তো সবাই জানো। রেখে দিলে কি হয়? দুধ ছানা ছানা হয়ে যায় না একদম? তারপরে অ্যাসিডিক রিঅ্যাকশন হয়, কি লাগে? একটু টক টক ভাব হয়ে যায়, ছানা বেঁধে যায় দুধের। এটা একটু খেয়াল করলেই দেখা যায়, গরমের সময় খুব তাড়াতাড়ি হয় আর শীতের সময় একটু দেরিতে হয়। এটা ডিপেন্ডস অন হলো তোমার রুম টেম্পারেচার। সেটাই বলছে যে অ্যাসিড ফর্মেশন এন্ড অ্যাসিড কোয়াগুলেশন বাই ফার্মেন্টেশন অফ ল্যাকটোজ ইন মিল্ক ক্যান বি ব্রট অ্যাবাউট বাই এ নাম্বার অফ টেক্সোনমিক গ্রুপস। Streptococcus lactis, Streptococcus cremoris will produce an acid curd in raw milk, which is allowed to stand at room temperature. যেরকম Streptococcus thermophilus will bring about the same change at about 45 degrees centigrade. Streptococcus kg will coagulate milk at room temperature. Streptococcus thermophilus and Streptococcus bulgaricus produce acid optimally at about 40 degrees centigrade. Another type of coagulation is known as sweet curdling. Streptococcus liquefaciens and certain other aerobic spore formers commonly cause this reaction. An extracellular enzyme similar to renin is liberated, and these enzymes cause the casein to precipitate. The precipitation occurs before any appreciable quantity of acid is produced. বলো কি বুঝলা? এখানে অনেকগুলো মাইক্রো অর্গানিজমের নাম বলা হয়েছে। সেই মাইক্রো অর্গানিজমস গুলো কি করে? যেরকম রুম টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার, কখনো 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, যেমন স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস তোমার করতেছে, তোমার কোয়াগুলেট করতেছে। আবার তোমার স্ট্রেপ্টোকক্কাস কেজি, স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস, স্ট্রেপ্টোকক্কাস বুলগেরিকাস, এগুলো অ্যাসিড প্রডিউস করতেছে তোমার হলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড। যতগুলা মাইক্রো অর্গানিজমের নাম বলা হলো সবগুলোই তোমার হলো কোয়াগুলেশনের জন্য দায়ী। নর্মাল টেম্পারেচারে আমরা যখন মিল্ক রেখে দেই, দেখা যায় যে তোমার শীতকালে এবং কি হয়, গ্রীষ্মকালে এটা ভেরিয়েশন হয়। গ্রীষ্মকালে তাড়াতাড়ি দুধ নষ্ট হয়ে যায় আর শীতকালে একটু দেরিতে হয়। এটা হলো এগ স্টোর করা কি করে কোনো, সেটাই বললো যে কোনোটা 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করে, কোনোটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করে। এটা হলো মিল্কটাকে কার্ডিনেস করে ফেলে, তোমার হলো ছানা ছানা করে ফেলে। অনেক সময় প্রোটিনটাকে, কেজিনটাকে প্রেসিপিটেশন হিসেবে দেখা যায়। ঠিক আছে, এই কথাটাই বলা হয়েছে। এটাই হলো কোয়াগুলেশন। খাঁটি বাংলায় যদি কোয়াগুলেশন বলো, কোয়াগুলেশন বলতে কি? আমরা এমনি নর্মালি বলি যে দুধটা ছানা ছানা হয়ে গেছে, ছানা বড়া হয়ে গেছে। অনেক সময় এটাতে কি হয়, যেহেতু দুধটা কি অ্যাসিডিক না অ্যালকালাইন? বলো। কি শুনতেছো?
জি ম্যাম অ্যাসিডিক। অনেক সময় টক টক হয়ে যায় না, একদম সেই দুধটাকে যদি জাল দাও দেখবা যে ছানাগুলো একদিকে হয়ে গেছে, দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, তারপর দুধটা ছানা ছানা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম হয়ে যায়। কাজেই তোমার হলো এটা হলো কোয়াগুলেশন। আর গ্যাসি ডিফেক্টটা কি? আরেকটা হলো ডিফেক্ট হচ্ছে গ্যাসি ডিফেক্ট, gas production by microorganisms in milk results in a gassy defect, and carbon dioxide is the most common gas produced. Coliform bacteria, lactose fermenting yeast, and certain species of Clostridium are the most important organisms involved in gassy fermentation. Gas and acid formation by Escherichia Aerobacter group is possible when utensils, feed, soil, or manure contamination exists. These organisms grow well from 0 to 37 degrees centigrade. Hominess develops when yeasts grow in association with acid-producing bacteria. ঠিক আছে, এটা কি বলো? কোয়াগুলেশনের মতো মিনি, এটা আরেকটা ডিফেক্ট যে গ্যাস ফর্মেশন হচ্ছে, মিল্কের উপরে ফোমিনেস তৈরি হচ্ছে, সেটা অনেকগুলো ব্যাকটেরিয়া নাম বলা হয়েছে এখানে। কোলিফর্মের কারণে হতে পারে, কোলিফর্ম ব্যাকটেরিয়া, ল্যাকটোজ ফার্মেন্টিং ইস্ট, and certain species of Clostridium are the most important organisms involved in gassy fermentation. Gas and acid formation by Escherichia Aerobacter group is possible when utensils, feed, soil, or manure contamination exists. এগুলো যখন তোমার হলো, যেহেতু কোলিফর্মের কথা আছে, সেখানে ফিসিস, ইউটেন্সিলস এগুলো দ্বারা তোমার হচ্ছে অবশ্যই কন্টামিনেটেড হতে পারে। সেটাই বলছে, যখন ইউটেন্সিলস, ফিড, সয়েল, ম্যানিউর এগুলা দ্বারা কন্টামিনেশন হয় তখন গ্যাসি ডিফেক্ট হয়। এটা হলো ফোমিনেসের মতন হয়ে যায়, উপরে ফোমের মতন সৃষ্টি হয়, গ্যাস ফর্ম করে। এখানে বলা হচ্ছে যে রেজাল্টস ইন এ গ্যাসি ডিফেক্ট, এন্ড কার্বন ডাই অক্সাইড ইজ দ্য মোস্ট কমন গ্যাস প্রডিউসড। আর এটা হইতে পারে কত? দ্য অর্গানিজমস গ্রো ওয়েল from 0 to 37 degrees centigrade. Hominess develops when yeast grow in association with acid-producing bacteria. ঠিক আছে, এগুলো হলো তোমার ডিফেক্ট। কোয়াগুলেশন হতে পারে, সানা সানা হতে পারে, গ্যাসি ডিফেক্ট হতে পারে, গ্যাস ফর্ম করে ফোমের মতন দুধের উপরে তৈরি হতে পারে। কোনো সময় খেয়াল তো করো নাই, ছেলেরা হয়তো একটু কম খেয়াল করে, মেয়েরা হয়তো খেয়াল করলেও করতে পারো। দেখবা দুধ রেখে দিলে দুধের উপরে কেমন যেন মনে হয় ফুলে উঠে গেছে, একদম ফোমের মতন হচ্ছে, ফ্লাপি ফ্লাপি হচ্ছে। এগুলো হলো গ্যাসি ডিফেক্ট। কারণ র মিল্ক তোমার হচ্ছে মেইনটেইন করা, শুধু নট অনলি র মিল্ক, দুধ এবং দুধের তৈরি জিনিসগুলো তোমার হলো নর্মাল টেম্পারেচারে মেইনটেইন করা খুবই ডিফিকাল্ট। এই জন্য রেফ্রিজারেটর করতে হয়, তারপর ইয়ে করতে হয়। তুমি যদি দইও রাখো, দই কি তুমি বেশি সময় ধরে বাইরে রাখতে পারবা নর্মাল টেম্পারেচারে? শীতে হলে একটু সম্ভব, গরমের দিনে তো সম্ভবই না। সবই আমরা তখন কি করি, রেফ্রিজারেশন করি, এমন টেম্পারেচারে রাখি যেখানে যে আমাদের ক্ষতিকারক বা বিটারনেস যারা তৈরি করতেছে সেই ধরনের মাইক্রো অর্গানিজমস গুলো যেন গ্রো করতে না পারে। ঠিক আছে, তারপর আসো প্রোটিওলাইটিক রিঅ্যাকশন। Proteolytic reaction কি? This effect may be brought about by a variety of organisms. Aerobic and anaerobic spores formers will bring about proteolysis in products heated sufficiently high to kill of bacteria when form lactic acid. Pseudomonas, if present, are active in milk and cream stored under refrigeration. They may attain enormous numbers after a period of storage
at low temperature and may initiate proteolytic changes when the production of very objectionable odors and flavors. Streptococcus liquefaciens coagulates milk and low acidity and then attacks the casein. ঠিক আছে, বলো। প্রোটিওলাইসিস মানে তো হলো কি, প্রোটিনটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, এক্সট্রাকশন হচ্ছে। এটা অনেকগুলো অর্গানিজম দ্বারা হতে পারে। এখানে যেরকম রেফ্রিজারেটর কথা বলছে যে রাখতে হবে, তুমি যদি লো পিএইচ এ রাখো বা লো টেম্পারেচারে করো, আবার ইনসাফিসিয়েন্ট যদি হয় তখনও কি হয়, এটা তোমার প্রোটিনটাকে অ্যাটাক করতে পারে। সেটাই বলছে প্রোটিওলাইসিস রিঅ্যাকশন মানে প্রোটিনটা ভেঙে দিচ্ছে। This effect may be brought about by a variety of organisms. Aerobic and anaerobic spores formers will bring about proteolysis in products heated sufficiently high to kill off bacteria which form lactic acid. এখানে অনেকগুলো মাইক্রোঅর্গানিজমস এর নাম বলছে। Pseudomonas, if present, are active in milk and cream stored under refrigeration. They may attain enormous numbers after a period of storage at low temperature and may initiate proteolytic changes with the production of very objectionable odors and flavors. Streptococcus liquefaciens coagulates milk at low acidity and then attacks the casein. মাইক্রোঅর্গানিজমস এর নামগুলো মনে করতে হবে, রাখতে হবে। এটা প্রোটিনকে ভেঙে দিচ্ছে, প্রোটিওলাইসিস হচ্ছে যদি আমরা প্রপারলি এটাকে রেফ্রিজারেশন না করি বা রেখে দেই। এখানে অনেকগুলো মাইক্রোঅর্গানিজমস এর নাম বলছে যারা হলো প্রোটিনে কেজিনের উপরে এফেক্ট করে প্রোটিনটাকে ভেঙে দিচ্ছে। তারপর আসো হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস কি হচ্ছে? প্রোটিওলাইসিস প্রোটিন, হাইড্রোলাইসিস কি বলো? Hydrolysis of fat is called lipolysis. ঠিক আছে, সরি, lipolysis. Hydrolysis of fat is called lipolysis. A number of bacteria and mold species are lipolytic. Butter fat is characteristic in that it contains lower chain fatty acids such as butyric acid and caproic acid. When these are present in free from in dairy products, they usually are objectionable because of the rancid flavors. When they impart of the product among the lipolytic organisms of interest in dairy microbiology are Pseudomonas fragi, Pseudomonas fluorescens, Achromobacter lipolyticum. এরকম এখানে কয়েকটা মাইক্রোঅর্গানিজমস এর নাম দেওয়া হয়েছে। লাইপোলাইসিসটা হলো হাইড্রোলাইসিস অফ ফ্যাট ইজ কল্ড লাইপোলাইসিস। যখন ফ্যাটটা ভেঙে যাচ্ছে হাইড্রোলাইসিস হচ্ছে। A number of bacteria and mold species are lipolytic. Butter fat is characteristic in that it contains lower chain fatty acid such as butyric acid and caproic acids. When these are present in free from in dairy products, they usually are objectionable because of the rancid flavor which they impart to the product. ঠিক আছে, প্রোটিন হলো প্রোটিওলাইসিস, ফ্যাটের উপরে যখন কাজ করতেছে সেটা হলো লাইপোলাইসিস। হাইড্রোলাইসিস অফ ফ্যাট ইজ কল্ড লাইপোলাইসিস। এখানে অনেকগুলো মাইক্রোঅর্গানিজমস এর নাম বলা হয়েছে। দে আর রেসপন্সিবল ফর লাইপোলাইটিক ইফেক্ট। ঠিক আছে, তারপর আসো রোপিনেস। একটু পড়লেই বুঝতে পারবা, না বোঝার কিছু নাই। মাইক্রোঅর্গানিজমস এর নামগুলো আমি দূর থেকে বললেও তোমাদের এটা মনে থাকবে না বা মনে থাকার কথাও না। সোজা কথা জানো, প্রোটিনকে যেগুলো ভেঙে দিচ্ছে প্রোটিওলাইসিস,
ফ্যাটের উপরে যেগুলা কাজ করতেছে সেটা হলো লাইপোলাইসিস, এখানেও অনেকগুলা মাইক্রো অর্গানিজমস ইনভলভ। আর আমাদের হলো যে ডেইরি প্রোডাক্টে আমরা যেহেতু কাজ করি, ডেইরি প্রোডাক্ট নিয়েও যেমন বাটার ফ্যাটের কথা বলা হয়েছে, এখানেও অনেক সময় কি বাটারটা তো সম্পূর্ণ কি ফ্যাট, ফ্যাট নাকি এগুলো পড়ছিলা বাটার টাটার এগুলোর সংজ্ঞা না টেকনোলজিতে পড়বা? এনিম্যাল সায়েন্সেও তো কিছু পড়ায়, বাটার ঘি ডেইরিতে পড়ছো? ডেইরিতে পড়ার কথা না, শুনতেছো? জি ম্যাম শুনতেছি, পড়ছিলাম এগুলা সব। এগুলার ডেফিনেশন কিন্তু তোমার এনিম্যাল সায়েন্সেও আছে। আমি যখন এনিম্যাল সায়েন্স নিতাম অনেক আগে, তখন কিন্তু ছিল বাটার, ঘি, চিজ, এগুলো ছিল না ছোট ছোট করে, কত পার্সেন্ট ফ্যাট থাকে, কত পার্সেন্ট ইয়ে থাকে, ছিল না এরকম? জি ম্যাম ছিল সব। হাইড্রোলাইসিসটা জেনে রাখো যে এটা ফ্যাটের উপরে কাজ করে, এবং এই যে বাটার তৈরিতে এটা হলো এফেক্ট করে অনেকগুলো মাইক্রো অর্গানিজমস, এটার মধ্যে ইনভলভমেন্ট, মাইক্রো অর্গানিজমস গুলোর নাম দেওয়া আছে এখানে, এই আর কি। অত মাইক্রো অর্গানিজমের নাম যদি মনে রাখতে পারো, 3টা বা 4টা লিখলেই হবে, 3টা লিখলেও হবে, ঠিক আছে? অনেক কয়টাই দেওয়া আছে, সাধারণত আমরা সুডোমোনাস ফ্রেজাই, সুডোমোনাস ফ্লোরেসেন্স, অ্যাক্রোমোব্যাক্টার, লাইপোলাইটিকাম, এরকম 2-3টা এক্সাম্পল দিলেই হবে, ঠিক আছে? তারপর আসো রোপিনেস। রোপিনেস কি বলো? মেয়েরা বলো। আসো, শুনতে পাচ্ছ? ম্যাম এটা একটা ক্রিম লাইক স্ট্রাকচার, মানে রশির মতো আর কি পাকানো, এরকম একটা রোপিনেসটা হলো কি, অনেক সময় দেখছো দুধ যদি বাইরে রেখে দাও, একটা তো আমরা বললাম যে ছানার মতন হইতে পারে, কোয়াগুলেশন, আরেকটা বলি গ্যাসিডিফেক্ট, বলছি তো। তারপর বললাম প্রোটিওলাইসিস, তারপর বললাম লাইপোলাইসিস। রোপিনেসটা কোনো সময় দেখছো কিনা আমি জানি না, অনেক সময় দুধ যদি তুমি রেখে দাও, ছানা ছানা শুধু হয় না, একদম উঠানোর পরে মনে হয় কি একটা একদম ইয়ের মতন হয়ে গেছে, ওটাকে কি বলবো, চামিচ বা কোনো কিছু দিয়ে যদি উঠাতে যাও উঠানো যায় না, এটা দেখবা যে একদম পুরা একটা ইসের মতন হয়ে যায়, কি লাইক বলবো এটাকে, সেটা কথা একটা মানে রশির মতন হয়ে যায়, ওরকম ছাড়া ছাড়া হয় না, এটাও কিন্তু আরেকটা ডিফেক্ট রোপিনেসটা। হ্যাঁ, দেখবা এটাকে কি বলা যায় বাংলায়? সুতা টাইপ পাতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাইপেরই হয়ে যায়, ওই টাইপেরই হয়ে যায়। দেখবা অনেক সময় চামিচ দিয়ে উঠালে ছানা ছানা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু দুধটাকে উঠাবা দেখবা যে একদম মানে পুরা ইয়ে হয়ে চলে আসতেছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে না, এরকম এটাকে একটু মনে করো যে রাবারি লাইক বা কিছু ওই ধরনের তোমার রশি টাইপের এরকম ইয়ে হয়, এটাকে বলছে রোপিনেস। কারণ মিল্কের অনেক ধরনের ডিফেক্ট হতে পারে, অ্যাসিডিক হয়, টক টক হয়ে যায়, দেখবা ছানাগুলা একদিকে আসছে, পানিটা আরেক দিকে চলে যাচ্ছে, এটা তো কমন। যদি ওই দুধটা যখন নষ্ট হয়ে গেল, কোয়াগুলেশন হয়ে গেল, তারপর যদি দুধটাকে জাল দাও, দেখবা যে ক্রিম গুলা উপরে, ছানাগুলা উপরে উঠে আসছে, পানিগুলো আরেক দিকে চলে গেছে, এবং সেটা একটু কালার্ড হয়, একটু ইয়েলোইশ বা গ্রিনিশ, অনেক সময় এইভাবে বলা হয়। তোমাদের অবশ্যই টেকনোলজিতে এগুলো পড়াবে, ছানা তৈরি করা দেখাবে, ই করবে। এখন কতটুকু দেখতে পারবে আমি জানি না, সেটা হলো তোমার 302-তে আছে, ঠিক আছে, ডেইরি টেকনোলজিতে। এখন কতটুকু সম্ভব হবে এটা আমার ঠিক জানা নাই, তবে তোমার হলো ওখানে যেমন ছানা তৈরি করে দেখায়, কোবাই দুধ ও শিখে গেছে এখন, তারপর হলো ছানা তৈরি করে মিষ্টি বানায়, তারপরে হলো দধি বানায়, আগে অনেক কিছু করা হতো, এখন একটু কমায় দেওয়া হয়েছে যেহেতু ফ্যাসিলিটিস কম, এই জন্য, ঠিক আছে। তো মনে করো যে রোপিনেস হলো আরেকটা ডিফেক্ট, এই যে সুতার মতন এরকম হয়ে যায়, চামিচ দিয়ে উঠাইতে যাবা বা কিছু দিয়ে উঠাইতে যাবা, দেখবা দুধটা লেগেই আছে একটার সাথে আরেকটা, এরকম, ওইটাকেই বলা হচ্ছে যে রোপিনেস। Ropinase in milk and cream is due to the synthesis of capsular material by microorganisms.
there is an increase in viscosity. এই যে এই কথাটাই বলতে চাচ্ছিলাম, viscosity মানে হলো একটু হয়ে যায়, viscosity of the material and it may be pulled into threads. যখন উঠাবা সুতার মতন এটা মনে হবে। This defect occurs most frequently in milk held at about 13 degrees centigrade. The organisms are Alcaligens viscosus, Streptococcus cremoris, Varroa viscus, and Escherichia aerobacter group. এই ধরনের মাইক্রো অর্গানিজমস বা ব্যাকটেরিয়া গুলো দ্বারা তোমার এই রোপিনেসটা হতে পারে, মিল্কে হতে পারে, কি হয় তুমি একটু রেখে দিলেই দেখবা, একটা হলো ছানা ছানা হয়ে যায়, আরেকটা হলো এই ধরনের মানে রোপিনেস হয়, ভিসকোসিটি বেড়ে যায়, তোমার হলো উঠালে দেখবা যে এরকম ইসের মতন থ্রেডের মতন হয়ে যাচ্ছে, এটাকেই বলা হয়েছে রোপিনেস। ঠিক আছে, বোঝা গেছে? This defect occurs most frequently in milk held at about 13 degrees centigrade. আর মাইক্রো অর্গানিজমস গুলোর নাম তো বললামই। The organisms are Alcaligens viscosus, Streptococcus cremoris, Varroa viscus, and Escherichia aerobacter group. এই ধরনের মাইক্রো অর্গানিজমস গুলো দ্বারা এই ডিফেক্টটা হতে পারে। এই যে ভিসকোসিটি বেড়ে যায়, তারপরে হচ্ছে থ্রেড লাইক, এটাকে আমরা বলতেছি রোপিনেস। তারপর আরেকটা আসো, সেটা হলো মল্টিনেস। মল্টিনেসটা হলো এটাও আরেকটা ডিফেক্ট, সরি, কাদা কাদা গন্ধ হয়। This defect occurs most frequently during the summer months, and its presence almost invariably indicates a lack of proper cooling. The responsible bacteria is Streptococcus lactis var. multigens. The approximate growth temperature of these bacteria is about 21 degrees centigrade. Lack of proper cooling will allow extensive growth of these organisms. Maltiness may be observed in butter, and when associated with off flavors, a musty-like odor may occur. ঠিক আছে, বলো মল্টিনেসটা কি? এটা সামার সময়ে বেশি হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া যেটা কাজ করে সেটা হলো স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস ভার মাল্টিজেন্স বা মাল্টিজেন্স, যেটাই বলো, এটা তোমার হলো গ্রোথ টেম্পারেচার 21 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটা গ্রো করতে পারে। এটা সাধারণত দেখা যায় সরি তোমার হচ্ছে বাটার, তারপরে আরো যেগুলোতে তোমার কি হয় অফ ফ্লেভার তৈরি করে, কাদা কাদা গন্ধ তৈরি করে। তোমার ভালো গন্ধ কি বলো? সুগন্ধ কি বলো? দুধের ফ্লেভারকে কি বলে? অ্যারোমা। অ্যারোমা, গুড। কাজে এটা একটা অফ ফ্লেভার তৈরি করে, মাস্টি লাইক, কাদা কাদা গন্ধ, অর্ডার মেবি অকার। এটা হলো মল্টিনেস। এটা মাইক্রো অর্গানিজমসটার নাম হলো স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস ভার মাল্টিজেন্স। এটা বাটারে হয়ে থাকে সাধারণত। তারপরে তোমার কি হয়, যেটা একটা অফ ফ্লেভার তৈরি করে, তোমার হচ্ছে এটা মাস্টি লাইক, কাদা কাদা গন্ধ। ঠিক আছে, এটা হচ্ছে মল্টিনেস। তারপর আসো বিটারনেস। বিটারনেস কি? বিটারনেস তো বুঝোই। Bitterness in milk may be caused by several bacterial species and by certain yeast. When caused by yeast, a yeasty flavor can be observed along with bitterness. Streptococcus liquefaciens, the causative organisms of
bitter flavor in milk, cream, and cheese. Certain aerobic spore forms closely related to Bacillus subtilis and particularly troublesome in evaporated milk. তাহলে কি হলো বলো? বিটারনেসও আরেকটা কি তোমার হচ্ছে ডিফেক্টস। বিটারনেস ইন মিল্ক may be caused by several bacterial species and by certain yeast. Yeast দ্বারা হতে পারে, several bacterial species and by certain yeast. When caused by yeast, a yeasty flavor can be observed along with bitterness. যখন ইস্ট দ্বারা হয় তখন দেখবা যে এই যে বিটারনেস তৈরি হচ্ছে সেটার সঙ্গে একটা ইস্টি ফ্লেভারও থাকে। কাজে এটার তোমার হলো পজিটিভ মাইক্রোঅর্গানিজমস হলো Streptococcus liquefaciens, the causative organisms of bitter flavor in milk, cream, and cheese. Milk, cream, cheese এগুলোতেও হতে পারে। Certain aerobic spore formers closely related to Bacillus subtilis and particularly troublesome in evaporated milk. ঠিক আছে? আওয়াজ নাই, দাঁড়াও শেষ করে দিচ্ছি। আরেকটা হলো কি কালার ডিফেক্টস। Another defects হলো কালার ডিফেক্টস। There are a number of microorganisms that produce color changes in dairy products. For the most part, color development is objectionable. Surface discoloration of butter and cheese is a common defect. In extreme cases, mold growth may be visible throughout the body of butter packed in boxes. A particularly objectionable black surface discoloration of butter is caused by bacterial species Pseudomonas liquefaciens. Certain yeast may produce pink or brownish discolored spot on the surface or in the interior of cheese. Color changes in milk and other fluid milk products are rarely observed. Blue pigment or blue color of milk can be produced by the organisms Pseudomonas cyanogenes. Yellow coloration is produced by the organism Pseudomonas cynthen. Red coloration by Seriatimeracegens. ঠিক আছে? নামই তো কঠিন, কি যে বলেন, তাই না? বলো। জি ম্যাম। শোনো, মাইক্রো অর্গানিজমের নাম তো কঠিনই হবে। মাইক্রো অর্গানিজমস তো আর কমন কিছু না, দুই একটা মাইক্রো অর্গানিজমস এর নাম ছাড়া। ল্যাক্টোবেসিলাস, তারপর সুডোমোনাস, এগুলোই তো আমরা কমনলি জানি এবং কমনলি এফেক্ট তাদের। এখানে যেমন কালার ডিফেক্টস এর কথা বলা হলো, যে কালার ডিফেক্টস সাধারণত কার হচ্ছে যখন চিজ, বাটার এগুলোতে সাধারণত দেখা যায় কালার ডিফেক্টটা বেশি হয়। তোমার অনেক সময় হয় কি মোল্ড গ্রো করতেছে, তারপরে তোমার হচ্ছে বাটারের প্যাকেটের মধ্যে তোমার অনেক সময় ব্ল্যাক স্পট হইতে পারে, তারপরে হচ্ছে একটু ব্রাউনিশ হয়, তারপরে একটু কেমন কালার চেঞ্জ হয়ে যায় ইয়েলোইশ টাইপের। আর বলছে যে মিল্কের বেলায় সাধারণত কালার ডিফেক্ট কম দেখা যায়, তারপরেও মাঝে মধ্যে একটু ব্লু কালার হইতে পারে, তারপরে হচ্ছে ব্লু পিগমেন্ট, ব্লু কালার অফ মিল্ক ক্যান বি প্রডিউসড বাই অর্গানিজমস। যে অর্গানিজমস এর নামগুলা বললাম সুডোমোনাস সায়ানোজেনিস, ইয়েলো কালার হইতে পারে আরেকটা মাইক্রো অর্গানিজমস দ্বারা, রেড কালার হতে পারে আরেকটা মাইক্রো অর্গানিজমস দ্বারা। সাধারণত এই ডিফেক্ট গুলা কালার ডিফেক্টস কার মধ্যে দেখা যায়? সেটা সাধারণত দেখা যায় বাটার এবং চিজে। There are a number of microorganisms that produce color changes in dairy products. For the most part, color development is objectionable. Surface discoloration of butter and cheese is a common defect. এটা নিজেরাও খেয়াল করলে দেখবা, বাটার যদি রেখে দাও ফ্রিজে, নর্মাল টেম্পারেচারে,
দেখবা নর্মাল টেম্পারেচার না, ফ্রিজের কথাই বলতেছি, কিছুদিন পরে দেখবা যে ওর উপরে একটা মোল্ড গ্রো করে বা কালো কালো কেমন স্পটেড হয়ে যায়, আবার অনেক সময় ব্রাউনিশ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়। এগুলো কি অবজেকশনেবল। সেটাই বলছি যে সারফেস ডিসকালারেশন অফ বাটার এন্ড চিজ is a common defect. In extreme cases, mold growth may be visible throughout the body of butter packed in boxes. A particularly objectionable black surface discoloration of butter is caused by a bacterial species, Pseudomonas liquefaciens. Certain yeast may produce pink or brownish discolored spot on the surface or in the interior of cheese. ঠিক আছে, বলো কি হলো, বলো বলো। জি ম্যাম। কালার ডিফেক্টস মনে হয় হয়েছে আজকে থাক। মেইনলি সাধারণত যেটা হয়ে থাকে সেটা হলো বাটার এবং চিজে অনেক সময় এটা চেঞ্জ হয়ে ব্রাউনিশ কালার হতে পারে, অনেক সময় দেখা যায় প্যাকেটের মধ্যে তোমার হলো ব্ল্যাক স্পট পড়ে যায়, তারপরে দেখবা যে একটু ইয়েলোইশ বা ব্রাউনিশ ইয়ে থাকে, এটা নিজেরাও দেখতে পারবা। বাটার তুমি এই যে নর্মাল ফ্রিজের নর্মাল টেম্পারেচার, আমি বলছি যে ইসেতে না, ডিপে না, আমরা যদি রেখে দেই দেখবা কিছুদিন, খুব বেশি দিন কিন্তু ফ্রিজিং টেম্পারেচার নর্মালেও বেশি দিন রাখা যায় না, রাখলেই দেখবে একটা ডিসকালারেশন হয়ে যায়, কেমন একটা ব্রাউনিশ হয়ে যায়, নইলে উপরে ব্ল্যাক স্পট পড়ে যায়, নইলে উপরে কেমন ইয়ে হয়ে যায়। এই যে তোমার কালার চেঞ্জ হচ্ছে সেটাকেই বলতেছে যে কালার ডিফেক্ট। তো এরকম হলে তুমি তো আর কোনো কাস্টমারকে বা কাউকে দিতে পারবে না। তোমার এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলা নট অনলি ফর আমরা যারা ইউজার, মানে ন্যাচারালি আমরা যারা ঘরে ইউজ করি শুধু তাদের জন্য না, ডেইরি তো একটা কি ইন্ডাস্ট্রি, তাই না? মনে করো মিল্ক ভিটা বাটার তৈরি করতেছে, আড়ং তৈরি করতেছে, অন্যান্য যারা ফ্রেশ মিল্ক তারা তৈরি করতেছে, তারা তো প্যাকেটিং করে তোমাকে দিচ্ছে, প্যাকেটজাত করে। এখন যদি তারা প্রপারলি সেটাকে স্টোর না করে, প্রপারলি তোমাকে সাপ্লাই না দিতে পারে, তুমি কি কাস্টমার, তুমি কি সেই জিনিস কিনবা? তুমি একটা সে কি যেন বলে বাটারের প্যাকেট কিনলা, তুমি একটা চিজ কিনলা, সেখানে যদি এরকম ডিসকালারেশন থাকে, ডিফেক্ট থাকে, তাহলে কি তুমি নিবা? নিবা না তো। আর তার আগে যে কথাগুলো বলা হয়েছে ম্যাক্সিমাম র মিল্কের বেলায় বলা হয়েছে, সাধারণত আমরা কি করি, মিল্কটা মনে করো যেগুলা ইন্ডাস্ট্রি সেখানে তখন মনে করো পাস্তুরাইজ করে তারপরে হলো বাজারজাত করতেছে প্যাকেটে করে। আবার অনেক সময় বলা হচ্ছে যে পাস্তুরাইজেশনের পরও কিছু মাইক্রো অর্গানিজম সার্ভাইভ করতে পারে, যেমন থার্মোডিউরিক ব্যাকটেরিয়া গুলো। আবার তাছাড়া হতে পারে যে পাস্তুরাইজেশনের পরে সেটা আবার রিকন্টামিনেশন হতে পারে, যেমন প্যাকেটিং করতে গেলা, তারপরে করতে গেলা, কোনো যে পাত্রে পাস্তুরাইজ করে রাখলো সেখান থেকে প্যাকেটজাত হচ্ছে, রিকন্টামিনেশন হতে পারে। কাজেই তোমার আসল টার্গেট হলো আমি যে মিল্ক বলো, চিজ বলো, বাটার বলো, যেটাই বলি, কার্ড বলো, দধিও বলো, আমরা সেটাকে কি পাবো, সেটা যেন কোনো রকম মাইক্রো অর্গানিজমস সেখানে না থাকে, মাইক্রো অর্গানিজম ফ্রি ফর দি সেফ ফুড। এক কথাই হলো নিরাপদ খাদ্য তোমার দরকার, তাই তো নাকি? আমি পয়সা দিয়ে কি এরকম কন্টামিনেটেড জিনিস কিনে খাবো বলো? এইটার জন্য কিন্তু তোমার এই কথাগুলো বলা, এই সাবজেক্ট পড়া, যে কি কি মাইক্রো অর্গানিজম দ্বারা কি কি ডিফেক্ট হতে পারে এবং আমাকে সেখানে কি করতে হবে, এইটাই হলো এটার কাজ। ঠিক আছে, বলো বলো কি আওয়াজ নাই কেন? ম্যাম এখান থেকে কি রকম প্রশ্ন হতে পারে? প্রশ্ন একদম ভেরি ইজি, যেরকম বললাম অ্যাসোসিয়েটিভ অ্যাকশনস, ওরকম হলো গ্যাসের ডিফেক্টস। গ্যাসের ডিফেক্টস তো এতগুলো পয়েন্ট লিখতে পারবে না, আমরা 5 এর মধ্যে এই জন্য অনেক সময় কম করে দিই। যেমন মাইক্রোবিয়াল ডিফেক্টস ইন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, ওখানে আমরা বলে দিলাম কি কি মাইক্রোবিয়াল ডিফেক্টস লিখবা, বাদ দিলাম 5টা। ঠিক আছে, 5 microbial defects in milk and milk products. Describe briefly, describe the 5
মাইক্রোবিয়াল ডিফেক্টস ইন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, অনেক সময় আমরা মেনশন করে দেই 5 মার্কসের মধ্যে যা হয়, ঠিক আছে। অনেক সময় শর্ট নোটও দিয়ে দেই, কোয়াগুলেশন দিলাম বা প্রোটিওলাইটিক অ্যাকশন বা গ্যাসি ডিফেক্ট বা দুইটা মিলে দিতে পারি, এরকমও হতে পারে, ঠিক আছে। প্রশ্নগুলো একটু দেখবা। তাহলে ম্যাম ডিফেক্ট সবগুলো কি মুখস্থ করতে হবে? অবশ্য সিলেবাসই তোমার একটুখানি, সব পড়তে হবে রে। আমি কি আর বলে দিব যে এই 3টা পড়ো? খুবই ছোট সিলেবাস, খুবই ছোট। তাইলে তোমার কয়টা হলো? মাইক্রোবিয়াল ডিফেক্টস এন্ড মিল্ক প্রোডাক্টস, সেখানে হচ্ছে তোমার কোয়াগুলেশন, সেখানে কি কি মাইক্রো অর্গানিজমস রেসপন্সিবল সেটা তোমাকে জানতে হবে। তারপরে হচ্ছে গ্যাসি ডিফেক্টস, গ্যাসি ডিফেক্টটা কি কি হতে পারে। তারপর হচ্ছে প্রোটিওলাইটিক রিঅ্যাকশন, তারপরে হচ্ছে লাইপোলাইসিস, তারপর হচ্ছে রোপিনেস, তারপর হচ্ছে মল্টিনেস, তারপর হচ্ছে বিটারনেস, তারপর হচ্ছে কালার ডিফেক্টস, ঠিক আছে। বলো ম্যাম যদি প্রশ্ন আসে, হ্যাঁ ম্যাম, বলো 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 যদি প্রশ্নে আসে যে বলো। ডিসক্রাইব বিয়াল ডিফেক্ট ইন মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস, তাহলে এখানে যে 9টা পয়েন্ট আছে এটা কি সবগুলো বিস্তারিত লেখা লাগবে? না না না, শোনো, শর্ট করে দিবো। অলওয়েজ প্রশ্নটা এরকম হবে যে তুমি যেন মার্কস কত 5-এর মধ্যে ম্যাক্সিমাম, আমরা একটা প্রশ্নে 10 দেই না, সাধারণত আমি 5-এর মধ্যে করে থাকি। এ পার্টে হলো 15 থাকে, 3, 5, 15, বি পার্টে থাকে 15, ঠিক আছে। কাজে আমি যখন তোমাকে দিব, তোমার 5 মার্কস অনুযায়ী আমি দিব। যেমন সিনার্জিস্টিক ইফেক্ট, এই 3টা পয়েন্টস 5-এ হতে পারে, ঠিক আছে। আবার যখন তোমার এই ডিফেক্টস গুলো দিব, তখন কিন্তু তোমার এখানে 9টা পয়েন্টস আছে, আমি তোমাকে 9টা পয়েন্টস লিখতে দিব না, আইদার বলবো 5 ডিফেক্টস অথবা তোমাকে মেনশন করে দিব, এইভাবে দিব, কিন্তু পড়তে হবে সব, ঠিক আছে। জি ম্যাম, বুঝছি। কোনটা দিব সেটা তো আর তুমি জানো না। এই সবগুলো পড়তে। হ্যাঁ, তাইলে কিন্তু তোমাদের মোটামুটি শেষ। এখন হলো তোমাদের যেটা থাকবে ওইটা তোমরা পড়ছো, যে তোমার হলো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, পড়ছো না? লক জি ম্যাম। ফেস, ল্যাক ফেস, ল্যাক ফেস, স্টেশনারি ফেস, রাইট রাইট। ফেস। কাজে আমি যদি এখন মনে করো যে এইটা যদি না নেই, আমি কিন্তু তোমাদের যে শারমিন ম্যাডাম স্পেশালি, সে এখন জাপানে পিএইচডি করতেছে, সায়েন্স স্যারকে দেখছো কিনা জানি না, ও তো চলে গেছে। এই দুইজন হলো ডেরি সায়েন্সে। তারপর তোমার শারমিন ম্যাডাম আমাকে যেভাবে সিলেবাস দিয়ে গেছে ঠিক সেইভাবে, তার মধ্যে যেহেতু তোমাদের 1 ক্রেডিটের আরো কিছু যেরকম ছিল ও পড়ায় নাই, এখানেও আমাকে দেয়নি। কাজেই তোমাদের এখানে হলো যে যেটা আমি আবার বললাম যে ইন্ট্রোডাকশনে ছিল মাইক্রোবায়োলজি ডেফিনেশন গুলো আর কি, ডেইরি মাইক্রোবায়োলজি, মাইক্রো অর্গানিজমস, ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজমস, simple biological properties of microorganisms, importance of dairy microbiology. তারপর ছিল মেথডস অফ কন্ট্রোলিং গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজমস, যেটার মধ্যে যেমন ছিল ওয়াটার, পিএইচ, অক্সিডেশন রিডাকশন, অক্সিজেন রিলেশনশিপ, টেম্পারেচার, অ্যান্টিবায়োটিক্স, জার্মিসাইডাল প্রপার্টিস অফ মিল্ক, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডস, সল্ট, ফ্যাটি অ্যাসিডস, তারপর মিসেলেনিয়াস এজেন্টস। তারপর হলো ডিস্ট্রাকশন অফ মাইক্রোঅর্গানিজমস বাই হিট, রেডিয়েশন, chemicals, cleaning and sanitization, miscellaneous methods of removal of microorganisms. তারপর হলো associative action among organisms, এখানে হলো synergistic, metabiotic, antibiotic যেটা বললাম। তারপরে হচ্ছে তোমার physical reaction or microbial defects in milk and milk products, gassy defect,
proteolytic reaction, lipolysis, trophinase, maltinase, bitterness, and color defect. ঠিক আছে? তারপর তোমাদের ওই তো ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভটা থাকে, বুঝছো? যদি আরেকটা ক্লাস নেই তাহলে বলবো, নইলে তোমরা তো এটা জানো, লক ফেজ, ল্যাগ ফেজ, স্টেশনারি ফেজ, ঠিক আছে? এটা আমি যদি নাও পড়াই তাই বলে থাকবে না সেটা মনে করো না, এটা থাকতেও পারে। এই হলো তোমাদের যেহেতু 1 ক্রেডিট, তারপর হলো ডেইরির প্রপার টিচার নাই, এবং তারাও এইভাবেই আমাকে হলো দিয়ে গেছে। এইভাবে আগের গ্রুপগুলোতেও পড়াই আসছি, কারণ তারা তো দীর্ঘদিন নাই। আমি তো বেশ কয়েক সেমিস্টার ধরেই তোমাদের এটা নিচ্ছি, মোটামুটি চালিয়ে নেই আর কি। এই তো ঠিক আছে, বলো। ডেইরি সিলেবাস কি কমপ্লিট হয়ে গেছে? কোনটা ডেইরি? হ্যাঁ, ডেইরি মাইক্রোবায়োলজি। ওই যে বললাম মোটামুটি কমপ্লিট, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ বাকি আছে। বেশি না তো, তোমাদের ডেইরি তো খুবই কম সিলেবাস। আছে আর 2-1টা ছিল, কিন্তু ওটা শারমিনও পড়ায়নি, ও আমাকে হলো ওটা ইও করেনি, ওগুলো কেটে কেটে দিয়ে গেছে। আর ম্যাম হ্যাচারি কি আমরা ওটা পড়লে শেষ হয়ে যাবে? হেচারিতে তোমাদের ওই যে ইয়েটা পড়াইতেছিলাম, তোমাদের কোয়ালিটি চিক্স, হ্যাঁ ওইটা পড়তে হবে একটু, কোয়ালিটি চিক্স এর মধ্যে অনেক আছে। আর তোমার যদি আমি ইয়েটা না বলি, আর হলো তোমাদের আর বায়োসিকিউরিটি তো পারো, ওখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে। আর হলো তোমার স্যানিটেশনটা আছে, স্যানিটেশন, ডিসইনফেকশন, এগুলো আছে, ওগুলো একটু বলতে হবে। ওটা কিন্তু বোথ থিওরি এন্ড প্র্যাকটিক্যাল দুটোতেই আছে। এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ঠিক আছে? মেইনলি এখন ওগুলাই একটু বাকি আছে। ম্যাম আমাদের কি যে এগুলা প্র্যাকটিক্যাল গুলা কি ম্যানুয়ালি করতে হবে নাকি এইভাবে করলে চলবে, অনলাইনে করলে চলবে নাকি? এখন প্র্যাকটিক্যালের ব্যাপারে তো ডিসিশন দেয় নাই। প্র্যাকটিক্যালের সঙ্গে কিন্তু তোমার ইয়েটা ডেইরি মাইক্রোবায়োলজিতে একটু ইয়ে আছে, আলাদা আছে। তোমার হলো ইয়েটা, এই ডেইরি মাইক্রোবায়োলজিতে তোমার হলো মিথাইলিন ব্লু রিডাকশন টেস্ট, তারপরে হচ্ছে ইসে এগুলো আছে তো। আর তোমার এই আছে, আর ওই যে কিছু কিছু তোমার কিন্তু তোমরা ওই মাইক্রোবায়োলজিতে পড়ছো, আমি এর আগে মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাসটা ইসিকে দিয়ে নিচ্ছি, ফারজানা ম্যাডাম। তোমাদের এবার মাইক্রোবায়োলজি কে ক্লাস নিচ্ছে? ফারজানা 202 তে? কে নিছে তোমাদের ক্লাস? কে নিছে বলো তো, ফারজানা? জি ম্যাম। শুনতেছো? জি ম্যাম, ফারজানা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ফারজানাকে দিয়ে আমরা হলো 2 সেমিস্টার ধরে ওকে দিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসটা নিছি। আমি মিথাইলিন ব্লু রিডাকশন টেস্ট, তারপর আর যেগুলো আছে ওগুলো আমি ক্লাস নিছি। বাকি যে টেস্ট গুলো আছে সেগুলো তোমার হলো ফারজানা হলো তোমাদের মাইক্রোবায়োলজিতে, তোমার ওদের তো এবারও সাবজেক্ট আছে মাইক্রোবায়োলজি আছে। ভাইরোলজি আছে? তবে এখন আছে ভাইরোলজি। ভাইরোলজি আছে। ভাইরোলজি খালিদ নেয় না? হ্যাঁ খালিদ। ভাইরোলজি খালিদ জি নাই? ম্যাম। ওই যে নতুন যে নামটা কি? খালিদ স্যার। খালিদ স্যার ভাইরোলজি না? শোনো, যদি প্র্যাকটিক্যাল ক্লাস হয়, না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ইউনিভার্সিটি খুলবে বলে মনে হচ্ছে না শীতের সময়ে, আর প্র্যাকটিক্যালের ব্যাপারে ডিসিশনও হয় নাই। যদি হয় তাহলে হলো যে 2-3টা ইয়ে ক্লাস আমি হয়তো নিব, আর বাকি ক্লাসগুলো আমি ফারজানাকে দিয়ে নেওয়াই। ওই আমরা মাইক্রোবায়োলজিতে অ্যাপ্লিকেশন করি, আমি যখন হেড ছিলাম তখন আর কি ওইভাবে নিতাম। এবার কি ডিসিশন হবে জানি না,
যেহেতু তোমার শিলা ম্যাম হেড। তারপর হচ্ছে যে ওটা তো ডিসিশন পরে, প্র্যাকটিক্যালের ব্যাপারে কিন্তু এখনো কোনো ডিসিশন হয়নি, আমাদের কিছু জানায়নি, রুটিনও বোধহয় দেয় নাই তোমাদের, দিছে? প্র্যাকটিক্যাল রুটিন কি হয়েছে তোমাদের? না ম্যাম হয়নি। না ম্যাম, শুধু থিওরি ক্লাসের রুটিন গুলো দিছিল। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো থিওরি মোরলেস শেষ। এখানে মাইক্রোবায়োলজিতে শুধু মনে করো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটা বাকি, ওইটা না নিলেও তোমরা পড়ে নিতে পারবা। আর হলো তোমার ওইটাতে ওই যে হেচারিতে ক্লাস নিতে হবে, ঠিক আছে? হেচারি একটাতে কাভার না হলে দুইটা নিতে হবে, এই আর কি, আপাতত এইটুকু। ম্যাম হ্যাসারি ক্লাসে একদিন সার মোট আনবেন, মানে কি রকম? হেচারি বলো, হেচারি বলো। ম্যাম হ্যাসারি ক্লাসে আমি বললাম যে একদিন সার মর্মট আনবেন, যেমন আজকে একটা সার মর্মট আনা হলো, যে আমাদের মাইক্রো ডেইরি মাইক্রো। ওইটা তোমাদের ক্লাসগুলোকে শেষ করি। তোমাদের যেরকম এখনো ওই যে ইয়েটা কোয়ালিটি চিক্স বাকি আছে, তারপরে হচ্ছে তোমার এই সে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, স্যানিটারি মেজার গুলো একটু বলবো, ওইভাবে না বললেও একটু একটু টাচ দিব, দেওয়ার পরে তারপর আমি একটা ব্রিফ সবসময় দিয়ে থাকি, তারপর একটা বলবো ব্রিফিং। হ্যাঁ, পুরাটা ওইভাবে একটা ইয়ে করে দেবো, আর ক্লাসগুলো শেষ করি। হ্যাঁ, তারপর ডেইরি মাইক্রোবায়োলজিটা আগে শেষ করি, সরি ইয়েটা হেচারিটা তোমার হলো কোয়ালিটি চিক্স, আর হচ্ছে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এখনো বাকি আছে, আর স্যানিটারি মেজারটা একটু বলবো। এগুলা বলার পরে তারপর তোমাদের একটা ওভারঅল ব্রিফিং দিয়ে দিব। আর ওই কি কি পড়াইছি হেচারি সেটাও কিন্তু নোট করে রাখবা, ঠিক আছে? আমাকে একটু বললে তখন আমার হেল্প হয়। ম্যাম আদারের সময় হয়ে গেল তো। টুকে তো রাখছোই, যা যা বলছি সেগুলো লিখে রাখছো না হেডিং এ, যে কি কি বলতেছি? লিখে তো রাখছো। একটা ব্রিফিং দিবা, দেওয়ার পরে আমি একটা তোমার হলো ইয়ে করে দিব, ঠিক আছে? ওভারঅল ব্রিফিংটা দিয়ে হেচারি অপারেশন এন্ড ম্যানেজমেন্ট, ওইটা একটা ওভারঅল ব্রিফিং দিয়ে দিব। তাহলে আজকে এ পর্যন্তই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আর কোনো প্রশ্ন নাই তো বলো। আমি যদি ডেইরি মাইক্রোবায়োলজি ক্লাস যদি আর না নেই, তারপরেও তোমরা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ ওইটা একটু পড়ে নিবা, ঠিক আছে? লগ ফেজ, ল্যাগ ফেজ, স্টেশনারি ফেজ এগুলো তো পড়ছো, নোটও আছে মনে হয়, আছে নোট? জি ম্যাম, আছে ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, কাজের সমস্যা নাই। আর তো কথা হবেই, পরীক্ষা হচ্ছে কি না হচ্ছে এগুলো তো ডিসিশন হবে, কথা হবে তোমাদের।